নমস্কার, ওঙ্কার বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যে দিল্লির যন্তর মন্তরে যে আন্দোলন, ছাত্র আন্দোলন বলা হচ্ছে, এইটা পরে ছাত্র আন্দোলন। কিন্তু এই আন্দোলনটার পেছনে কারা আছে এবং এই আন্দোলন নিয়ে আজ যে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে, এই আন্দোলনটা নিয়ে আ সরকারকে ফেলে দেওয়ার কি কোনো চক্রান্ত চলছে? এর পেছনে কি বিদেশি শক্তির কোনো হাত আছে? সেই সঙ্গে এ রাজ্যের বিজেপি ক্ষমতা আসার পরে বিজেপির সাংগঠনিক নড়বড়ে অবস্থা কেন? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাইছি। আর সেই আলোচনায় আজকে আমরা পেয়েছি একজন বিশেষ অতিথিকে, যার অতীত দেখলে সত্যি চমকে যেতে হয়। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় নৌসেনার সঙ্গে কর্মরত ছিলেন, নানান কাজ করেছেন। সেই সঙ্গে তিনি আরও নানান রকম সমাজসেবামূলক কাজ করছেন। আর সেই সঙ্গে বর্তমানে ভারতীয় জনতা পার্টির হয়েও তিনি কাজ করছেন নিজের এলাকায়। তো আজকে আমরা এমন একজন ব্যক্তিত্বকে সেখানে নিয়ে এসেছি। তিনি হলেন বরুণ বারিকদার। বরুণদা, আপনাকে স্বাগত আমাদের এই ওঙ্কার বাংলা চ্যানেলে। বরুণদা, আপনি দীর্ঘদিন সেনায় চাকরি করেছেন, নানান সমাজসেবামূলক কাজে যুক্ত রয়েছেন বর্তমানে। সেই সঙ্গে এখন আবার পলিটিক্যালি আপনি কাজ করছেন। তো এই বিষয়গুলো পরে আসবো। কিন্তু আজকে আমাদের মূল আলোচ্য যে বিষয়টা সেটা হচ্ছে যে আজকে দিল্লিতে মানে কদিন ধরে গত ২০ তারিখ থেকে যন্তর মন্তরে আ ধর্না চলছে। নিট পরীক্ষার যে প্রশ্ন ফাঁস হয়েছে সেটার দাবি নিয়ে। কিন্তু প্রশ্ন হলো যে আপনার কি মনে হয় এর পেছনে এই যে সিজেপি যে একটা দল, যেটা গত মে মাসে ফর্ম হলো একটা সমাজ মাধ্যমে, হঠাৎ সেই দলটা এরকমভাবে ফুলে ফেঁপে বড় হয়ে উঠলো, তারা বিভিন্ন জায়গা থেকে ছাত্রদের সংগঠিত করছে। একটা দল তৈরি হতে গেলে তার তো একটা ফান্ডিং লাগে। তো এই যে অভিজিৎ দীপকে, যিনি এর পেছনে রয়েছেন, তিনি এর আগে আম আদমি পার্টির যে আন্দোলন শুরু হয়েছিল আন্না হাজারের সময়ে তিনি ছিলেন, এবং তিনি নিজেকে রাজনৈতিক কুশলী হিসেবেও প্রচার করেছেন। তো তিনি হঠাৎ করে আজকে এই দলের পেছনে, তাহলে কোত্থেকে, মানে তিনি এত কি মনে হচ্ছে এই আন্দোলনটা নিয়ে? দেখুন, আমাদের দেশটা যবের থেকে স্বাধীন হয়েছে, তখন থেকেই কিন্তু আমাদের দেশটাকে পরাধীন করারই চেষ্টা চলছিল বা সেরকমভাবেই থাকুক। এবং যে পার্টিটা এতদিন ধরে চালিয়ে যাচ্ছিল, তারা কখনো এটা বুঝতে পারেনি যে ভারতীয় জনতা পার্টি এরকম ম্যান্ডেট নিয়ে চলে আসবে। এবং একবার যদি রাশটা ধরে ফেলতে পারে এবং দেশটাকে যদি প্রপার ট্র্যাকে নিয়ে আসতে পারে, সেই জায়গাটাতেই আজ চেষ্টা করা হচ্ছে। যেভাবে আমাদের ডিফেন্সকে স্ট্রং করা হচ্ছে, আমাদের পেছনে বিদেশি শক্তি তো অবশ্যই পড়ে আছে। একদিকে চায়না, একদিকে পাকিস্তান, একদিকে আমেরিকা। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন সেই জায়গাতে দেখা যাচ্ছিল যে আমাদের বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, কিছু কিছু জায়গাতে ওরা যে সাকসেসটা পেয়েছিল, এবং বিদেশি পয়সা তো অবশ্যই আছে, সেই জায়গাতে এখানে ঢুকে যে রকমভাবে কাজটা করা শুরু করলো। কিছুদিন আগে আপনি দেখেছিলেন এই শাহিনবাগ, তার আগে দেখেছিলেন আপনাদের কিষাণ আন্দোলন। হুম। তো চেষ্টা তো করেছিল নানান রকমভাবে, নানানভাবে চেষ্টা হচ্ছিল, কোনোটাতে সাকসেস পাচ্ছিল না। এবং ভারতীয় জনতা পার্টি কোনোদিনও সেই রকমভাবে অ্যাগ্রেসিভ হয়ে সরিয়ে দেয়নি বা লাঠিপেটা করেনি। তারা দেখছিল যে কে কতদূর যেতে পারে, এরা যাক, আমি দেখি এর পেছনের হাতটা কোথায়। ঠিক সেরকমই আজকে যেটা করছে এরা, এই আমাদের যেটা ভুল হয়েছে সেটা তো প্রধানমন্ত্রী নিজে বলে দিয়েছেন যে ভুল হয়েছে, তাদের কঠোর শাস্তি হতে হবে। সেখানে দেখুন প্রধানমন্ত্রীকে গালাগালি দিচ্ছে। একটা নতুন হাইড্রোজেন ট্রেন অন্যান্য জায়গাতে ৩টে কম্পার্টমেন্ট ৪টে কম্পার্টমেন্ট হয়, এখানে ১০টা কম্পার্টমেন্টের হয়েছে, তাকে পাথর মারছে। বন্দে ভারতে পাথর মারছে, গাড়ি পোড়াচ্ছে। এটা তো আর সেই আন্দোলন না। তোমাকে যদি আন্দোলন করতে হয়, তাদের সাথে বসতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বসতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বসে তারপরে কথা বলতে পারে। কিন্তু সেই জায়গায় না গিয়ে যে জায়গাটা নিচ্ছে, সেটা হচ্ছে পুরো ভারতবর্ষকে খেপিয়ে তোলার চেষ্টা একটা করছে। অস্থিরতা পরিবেশ তৈরি করার চেষ্টা চেষ্টা চলছে। চলছে, তো একদম এই তাই। এই এইখানটাতে আপনি যেরকম বললেন যে যদি ব্যবস্থাটা প্রথম থেকে নেওয়া হতো, হুম, অর্থাৎ এই যে আ সিজেপি যে পার্টিটা, হুম, হ্যাঁ?
ককরোচ জনতা পার্টি। হুম। তো এরা যে এরকম করে হঠাৎ করে একটা আন্দোলনে নেমে পড়তে পারে, এটা কি কোথাও গোয়েন্দা বিভাগ বা কিছু সেটা কি? অবশ্যই ইন্টেলিজেন্স জানতো, ইন্টেলিজেন্স জানেও, কিন্তু সেটা অপেক্ষা করছিল এই যেরকম আপনার আপ সাপ হবে এবং ককরোচ পার্টিকেও হিট মারতে হবে, কিন্তু সময়ের অপেক্ষা। যদি এখনই হিট দিয়ে দেয় তাহলে আমাদের যেসব ভালো ছেলে আছে যারা এর মধ্যে ঢুকেছে সে আসল জিনিসটা জানতে পারবে না। আসল জিনিসটা তো তাকেও জানতে হবে। যখন সে জানবে তখন বুঝতে পারবে যে এরা দেশদ্রোহী, আসলে দেশের জন্য কাজ করছে না। আমিও বলছি আপনার পেপার লিক বা যে কোনো সরকার, যে কোনো রাজত্ব, যে কোনো শাসন কখনোই চায় না যে তার শাসনে কোনো ধর্ষণ হোক, তার শাসনে কখনো পেপার লিক হোক, কক্ষনোই চায় না। কিন্তু যখন হয়ে যায় তো সাধারণ মানুষ চায় যে তার একটা রেজাল্ট চাই। তার আপনি কি বিধান দিলেন একদম। সেটার জন্য অপেক্ষা হুম। করছে। তাই প্রধানমন্ত্রী বলেছেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট করো, তাদের কঠিন সাজা দাও। শাস্তি হবে। হুম। এই জিনিসটা তো দ্রুত এসে গেছে। সাজা, হ্যাঁ। যেখানে প্রধানমন্ত্রী বলছেন যে ভুল হয়ে গেছে, ভুল হয়েছে। ভুলটাকে অ্যাকসেপ্ট হুম। করা হয়েছে এবং তাদের সাজা দেওয়া হবে। এই শুধু তাই না, এটা একটা মহারাষ্ট্রের গ্যাং ছিল এবং সেখান থেকে প্রশ্ন কিভাবে আস্তে, আস্তে জয়পুর পর্যন্ত শুধু গেল। আজকে যদি আমরা অতীত দেখি যে হুম, এই প্রশ্ন ফাঁস সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হয়েছে। হয়েছে, হচ্ছে। হুম, এবং এইটা শুধু যে বিজেপির আমলে হয়েছে তা তা নয়। নয়। আমরা যদি দেখি ইন্দিরা গান্ধীর আমল থেকেও একদম, এটা একদম। হয়ে এসছে। হ্যাঁ, তো সেইখানে এই আন্দোলনের পেছনে কংগ্রেস ছিল না। হঠাৎ করে যেদিন ২০ তারিখে যে আন্দোলন এবং ছাত্রদের উপর যখন বিনা অনুমতিতে সংসদের দুয়ারে পৌঁছে যায়, তখন তো প্রশাসনকে তার ব্যবস্থা নিতেই হয়। হুম, তো সেইখানটায় তখন লাঠি চলেছে। হুম, এবার সেই লাঠি চলেছে, সেই লাঠির সামনে কাদেরকে এগিয়ে দেওয়া হয়েছে? এটাও হুম। তো ঘটনা। যে একদম তাই। যারা মূল আন্দোলনকারী, যারা মূল আন্দোলনে ডাক দিচ্ছে, তারা হুম, কিন্তু সামনে নেই। না, তাদেরকে অন্যান্য জায়গা থেকে হুম, কিছু ছাত্রদের বুঝিয়ে নিয়ে এসে এসে তাদেরকে সামনে ফেলে দেওয়া হয়েছে এবং রাইট। তারা পরে সংবাদ মাধ্যমের সামনে এসে যে কথাগুলো বলছে, হুম, তাতে বোঝাই যাচ্ছে যে এটা একটা পরিকল্পিতভাবে করা হয়েছে। একদম। তারপরে কংগ্রেস পথে নামলো। তো পথে নামলো বলতে যে হঠাৎ করে ঠিক করলো যে খার্গের জন্মদিন পালন করতে গিয়ে হুম, না, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার বাড়ির সামনে ধর্নায় বসছে একজন হুম, বিরোধী দলনেতা। ঠিক। মানে এই যে সিদ্ধান্ত, এটা কিভাবে আপনি দেখছেন? এটার সিদ্ধান্তটা আগে থেকেই ঠিক ছিল যে এই কম বয়সী ছেলেমেয়েদেরকে এগিয়ে দেবো। পেছন থেকে আপ, কংগ্রেস, কমিউনিস্ট, সেকুলার, বুদ্ধিজীবী, সিনেমা আর্টিস্ট এদেরকে নিয়ে যাব এবং এটা নিয়ে গেলে মানুষ তখন ভাববে যে হ্যাঁ সত্যিকারের কিছু একটা হয়েছে। এইটাই তাদের প্রোপাগান্ডা ছিল। সেই প্রোপাগান্ডার উপরে এখনও চলছে। যতক্ষণ পর্যন্ত ভিড়টা না কমছে ততক্ষণ পর্যন্ত ওদের মনের জোর থাকবে। অবশেষে বোধহয় কোথাও মানে এখানে যেরকম আপের সেই ইউপিএ জমানায় আপের সময় যেটা কংগ্রেসের বিরুদ্ধে আপ যখন ওই রাস্তায় নেমেছিল, তখন পেছনে আন্না হাজারেকে সামনে রাখা হয়েছিল। হুম, অনশন করেছিলেন, হুম, আমরা দেখেছিলাম। ঠিক। তো এই আন্না হাজারেই একসময় পরে স্বীকার করলো যে এই যে কেজরিওয়াল যে পলিটিক্সে আসার পরে যে দুর্নীতির সঙ্গে যুক্ত হুম, হলো, সেটাকে তিনি সমর্থন করেননি। যে হুম, কেজরিওয়ালকে তিনি বিশ্বাস করে তিনি ভুল করেছিলেন। হুম, তো আজকে ওয়াংচু, এই যে ওয়াংচু তিনি অনশন করছেন। হুম, অবশেষে তিনি এই প্রধানমন্ত্রীর পরপর দুটো বার্তা, একটা রাত গতকাল সকালে দিয়েছেন, হুম, একটা মধ্যরাত্রিরে দিয়েছেন। তারপরে গিয়ে জেপি নাড্ডা তার হাতে তিনি ফলের শরবত খেয়ে আর কি হুম। তার অনশন ভাঙলেন। ওয়াংচুক কি কোথাও বুঝতে পারছেন যে এটা ঠিকঠাক আন্দোলন? তিনি ১ম থেকে বুঝতে পারেননি আন্নে হাজারের মতন? একদম। আবার সোনাম ওয়াংচুকের যদি আপনি এমনি একটুখানি ব্যাক হিস্ট্রি দেখেন, তাহলে ওকে যেভাবে বৈজ্ঞানিক বলে চালাচ্ছিল লোকেরা, উনি কোনো পিএইচডি নন, উনি কোনো পোস্ট গ্র্যাজুয়েটও নন, উনি এনআইটি ইঞ্জিনিয়ার। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওনার বাবা ছিলেন কংগ্রেসের জেএন্ডকেতে মন্ত্রী। ওনার কংগ্রেস ঘরানার ছেলে এবং উনি লে অ্যান্ড লাদাখের দিক থেকে বিলংস করেন। উনি কিছুটা তো ফাঁদে পা দিয়েছিলেন এবং অ যেখানে বুঝতে পারছিলেন যে এই বিদেশি শক্তি প্রচুরভাবে ভেতরে ঢুকে পড়েছে, সেই জায়গাতে কোথাও আমার জায়গাটা আরও খারাপ হয়ে যাবে, সেই জন্য উনি আস্তে করে ব্যাকফুটে চলে গেলেন। সেই জন্যই উনি অনশনটা ভাঙলেন বা উনি বুঝতে পেরেছেন যে এখানে আমেরিকার শক্তি,
চায়নার শক্তি, বিদেশি শক্তি কোথায় কেমনভাবে কাজ করছে সেটা উনি কিন্তু খুব ভালো করে জানেন। কারণ এখন যেটা আপনার অভিজিৎ দীপ্তে যেটা করে যাচ্ছে, এবং তার সাথে আপনি দেখেছিলেন এই সাবানা আজমি এবং অন্যান্য আরও যারা ঢুকছে, বিশেষ করে যারা পুলিৎজার অ্যাওয়ার্ড পায়, বিদেশে যারা হোটেলে থাকে, খাওয়া দাওয়া করে, ঘোরে, সেই মানুষগুলোকেই বেশি আজকে ব্যবহার করা কারিনা হয়। কাপুরও একটা দেখলাম যে তিনি হুম, টুইট করেছেন এই আন্দোলনকে সমর্থন হুম, জানাচ্ছেন। তো এই জায়গাটা থেকে কোথাও কি মনে হচ্ছে যে ধীরে ধীরে এই যে বলিউডি যারা আর কি হুম, এদেশে থাকেন না বেশিরভাগ সময় তারা হুম, বাইরেই হুম। থাকেন। তো তাদের একটা সমর্থন কোথাও আসছে? এরা তো সমাজের সাথে জুড়ে নেই। সমাজের গ্রাউন্ড লেভেলে এরা নেই। এরা একটা টাকা পয়সা কামিয়ে এরকম জায়গায় রয়েছে, এবং তারা টিভির চ্যানেলে বা বিভিন্ন জায়গাতে কিছু একটা বলে, যে জায়গাটায় যে উচ্চতাটা পেতে চায়, যেখানে বেশি মানুষ আছে, বেশি ভিড় আছে, সেখানে ভাবে যে আমার একটা জায়গা তৈরি হলো, বা আমাকে মানুষ ভীষণ সম্মান করবে। সেই জন্য অনেক সময় এরা ইরেসপন্সিবল কথাবার্তা বলে। এদের কথাবার্তাতে সেই জায়গাটা হয় না। এরা যদি রেসপন্সিবল হতো, তাহলে এরা দেশের জন্যই কাজ করত। একদম। এই জায়গা থেকে এইবারে আমরা আ মানে আপনার কি মনে হচ্ছে এই আন্দোলনকে সরকার কি আ মানে দমন আম বলব না মানে কিভাবে ট্যাকেল করবে পুরো জিনিসটাকে? সরকার একদমই দমনের রাস্তায় যাবে না। যেরকম শাহিনবাগ হয়েছিল, যেরকম কৃষি আন্দোলন হয়েছিল, ঠিক সেরকমভাবেই সরকার সহ্য সীমার মধ্যে থাকবে। সরকার সহ্য করবে। সরকার অযথা লাঠি চালনাও করবে না, যার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলে দিয়েছিল লাঠি চালানোটা ভুল হয়েছে। কারণ তারা তো আমাদের ছেলেমেয়ে, তারা তো কমবয়সী ছেলেমেয়ে, তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছে। তারা নিজের ভুলটা নিজেই বুঝতে পারবে। এই যেরকম আপনাকে বললাম, হাইড্রোজেন ট্রেনে হুম, পাথর মারছে, গাড়ি পুড়িয়ে দিচ্ছে, মানুষের অনিষ্ট করছে। তারপরে যখন তারা দেখবে যে তাদের কাছে খাবার দাবার অফুরন্ত, এই জিনিসগুলো আসছে কোথা থেকে, সব রকমের ব্যবস্থা আছে। রাত্রেবেলা হয়তো দেখলো যে সবাই লিকার নিচ্ছে। এই জিনিসগুলো যখনই তারা দেখতে পাবে, তখনই আস্তে আস্তে এই আন্দোলন কমজোর হয়ে পড়বে। আজকে দিল্লিতে ১৬ টি মেট্রো স্টেশন গতকালও বন্ধ ছিল। আজকেও একই অবস্থা। মানে পুরো জনজীবন স্তব্ধ হওয়ার মতো অবস্থা। রাজধানীর বুকে এইরকম একটি ঘটনা। বিরোধীরা এটা নিয়ে রাস্তায় নেমে পড়ছে। তো তাদের কাছে কি কোথাও দেশ বড় না দল বড়? আপনার না, কি মনে হয়? তাদের কাছে সত্যিকারেরই মানে দলটাই বড়, এবং তারা তো আপনাকে বললাম যে এই দেশটাকে একটা বিরক্তিকর জায়গায় নিয়ে যেতে চায়। দেশটাকে শান্ত থাকতে দিতে চায় না। দেশটাকে একটা এরকম জায়গায় নিয়ে যেতে চাইছে, যাতে সারা দুনিয়া দেখতে পারে যে আমাদের দেশটা মোটেই শান্ত না, এবং এই দেশটাতে সবসময় ধর্মীয় একটা জায়গায় নিয়ে যেতে চায়, এবং এখানে শান্তি নেই। এই জিনিসগুলো তারা করে যাচ্ছে। সেই জন্য আজকে এতগুলো মেট্রো স্টেশন বন্ধ, বাসের অসুবিধে হচ্ছে। সাধারণ মানুষ যারা দূর থেকে এইমসে যাবে বা অন্যান্য জায়গায় যাবে, সবারই তো চাকরি, কাজ এগুলো আছে। বিরক্তিকর একদম। জায়গা। আ এবারে একটু চলে আসি যে আপনি আ আ রাজনৈতিক মানে আ আ সেনাকর্মী থেকে রাজনীতিতে কেন এলেন? আহ এটা সত্যিকারের রাজনীতিটা করতে একেক সময় খুব হাঁপিয়েও গেছিলাম। খুব বাজেও লাগতো, এবং মনে হতো যে এটা সত্যিকারের ময়লা জায়গা। যখন আমি কোনো শিক্ষিত ভালো ছেলেকে বলি, তারা আসতে চায় না। তখন মনে হয় তারা কি আমার থেকে বেশি ম্যাচিওরড, বেশি বোঝে? তো দেখেছি, যদি কোনো ভালো ছেলে আসে, তাহলে তারা জায়গাটাও করে নিতে পারে না। অশিক্ষিত লোকের জায়গাটা বেশি। আপনি নরমাল কোনো র‍্যালি করবেন, সেখানে দেখবেন হুম, হয়তো মুখপাত্র কিছু, আমাদের সব জায়গাতে, হুম। প্রত্যেকটা পার্টিতেই তারা শিক্ষিত, ভালো মুখ, সেগুলো ভালো জায়গা আছে। কিন্তু এই জায়গাটাতে সেরকম লোক আসতে চায় না, এবং জায়গাটাকে ময়লা বলেই লোকে ভাবে। রাজনীতিটাকে এত ময়লা জায়গায় নিয়েও চলে গেছে, আমার সবাই নিয়ে গেছে, এবং রাজনীতিতে মিথ্যে কথাটাই সবসময় বলা হয়। তো সেই জিনিসগুলো কম বয়সী, বেশি পড়াশুনো জানা, বা বয়স্ক কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারাও জায়গাটাকে ঠিক সেইভাবে নিতে চায় না। কিন্তু এই রাজনীতির জায়গাটা অনেক সময় ছেড়ে দেবো বলেও ভাবছিলাম। আবার তখন দেখি যদি ছেড়ে দেই, তাহলে এই শূন্যস্থানটা পূরণ হবে, এবং সেই শূন্যস্থানটা পূরণ হবে একটা বাজে লোককে দিয়ে। সেই জন্যই
রাজনীতিটা করছি। রাজনীতিটা রাজনীতির মতন করি এবং রাজনীতিটাতে আমি সবসময় একটা জিনিস এটাও জানি যে রাজনীতিতে আপনার পলিটিক্যাল ইনকারেক্ট লোক হতে পারে না। অনেক সময় চেষ্টা করি সাদাকে সাদা বলার, কালোকে কালো বলার। এই জায়গা থেকে প্রশ্ন যে বাংলার রাজনীতি গত ৫০ বছর ধরে যেভাবে আমরা দেখে এসেছি, হুম, আমাদের প্রজন্ম আমরা হুম। যেভাবে দেখে এসেছি, তো তাতে একটা জিনিস যে বাংলার রাজনীতি কোথাও একটা মানে কি বলবো একটা খুব মানে কলুষিত হয়ে গেছে বলা যায়। তো কলঙ্ক লেগেছে। তো সেই যে বাংলার রাজনীতির যে সাংস্কৃতিক পরিবর্তন কি এই নতুন সরকার গঠিত হয়েছে আনতে পারবে? নতুন সরকার আনতে পারবে কি পারবে না, পারতেই হবে, পারতেই হবে। এটা আপনি অন্যান্য স্টেটে যাবেন, অন্যান্য স্টেটে কিন্তু আমাদের পশ্চিমবাংলার মতো না। আপনার আমাদের যে শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য, হ্যাঁ। শ্রমিক ভট্টাচার্য মহাশয় যে কথাগুলো বলছেন, একদম পারফেক্ট কথা বলছেন, এত সুন্দর কথা বলছেন। বলছেন আমরা পশ্চিমবাংলা চাই একটা পশ্চিমবাংলা সরকার, নট বিজেপি সরকার। তার মানেটা কি? সরকার সরকারের কাজ করবে, পার্টি পার্টির কাজ করবে। উনি বলছেন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা সবাই আমার কাছে আসছে। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আমার কাছে আসছে কেন? ইন্ডাস্ট্রিয়ালিস্টরা সরকারের কাছে যাক, প্রশাসনের কাছে যাক, যারা জমি দেবে তাদের কাছে যাক, সরকারের কী লাভ হবে সেটা বলুক, কত টাকার ইনভেস্টমেন্ট করবে সেটা বলুক। কিন্তু এতদিন ধরে হয়ে এসেছে কি, আপনার একটা পার্টি সেটা ডিসাইড করতো, দলের নেতা ডিসাইড করতো, কারণ সে কত টাকা নেবে, কোন জায়গাটায় জমি দেবে ইত্যাদি কাজগুলো তারাই করতো। এবং পশ্চিমবাংলার মানুষের একটা মাইন্ডসেট আছে এরকম, হুম, এটা অন্য জায়গায় নেই, অন্য কোনো স্টেটে নেই। মনে করুন আমার জায়গাতে তৃণমূলের এক এমএলএ জিতেছে, আপনি আমার আমার তৃণমূলের এমএলএকে ছেড়ে দিয়ে আপনি অন্য কাউকে নিয়ে কাজ করবেন? বা সেখানে গিয়ে আমি ভাবতে পারি যে আমি এখানকার এমএলএ, আমি আমার এলাকার সবচেয়ে বড় নেতা মনে করলাম, আমি কি এটা ভাববো যে আমি যে জিতেছে উইনিং ক্যান্ডিডেট তাকে ছাড়া আমি নিজে নিজে কাজ করব? এটা তো সম্ভব না। যা কিছু কোটা, যা কিছু আপনার রিএম্বার্সমেন্ট, যা কিছু অ্যালোকেশন কার নামে আসবে? পশ্চিমবাংলা সরকার একটা এমএলএকে করবে, নট তৃণমূলের এমএলএকে। এমএলএ যখন একবার কেউ জিতে যায়, সে বিজেপির, সে সিপিএমের, কে তৃণমূলের, সে কংগ্রেসের। অন্যান্য জায়গায় কিন্তু তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। আমাদের পশ্চিমবাংলার মানুষের মধ্যে এটাই হয়েছে, যে পার্টি জিতেছে সেই কাজ করবে, সবাই কাজ করবে। আর যারা হেরে গেছে, সরকারে নেই, তাদের কোনো জায়গা নেই। এটা তো হতে পারে না। সবাইকে প্রশাসনের কাজকে প্রশাসনের মতো করতে হবে। আয়ুষ্মান ভারত, হুম, আমি দায়িত্ববান নই, হুম, দায়িত্ববান সরকার। হুম, অন্নপূর্ণা যোজনা, দায়িত্ববান কে? সরকার। হুম, যদি কেউ পাচ্ছে না সরকার বুঝবে। আবাস যোজনা, আমি যদি কাউকে বলি তোর আবাস যোজনা পাইয়ে দেবো, তার জন্য আমাকে এত টাকা দিবি, এটা কি সম্ভব? হুম। এই জিনিসটা যাতে না হয় সেটার জন্যই সরকার প্রয়াসরত, এবং আমার পূর্ণ বিশ্বাস যে এটা পাক্কা করতে পারবে। এখনো ধাতস্থ হতে পারেনি। এই সে ধাতস্থ হতে একটু পারেনি সময়, জায়গা থেকেই একটু সময় লাগবে। গত ৪ মে পর থেকে দুপুর হুম, ১২টা বা বিকেল ৪টের পর থেকে, ৪ মে বিকেল ৪টের পর থেকে হুম, যারা তৎকাল বিজেপি হয়েছে, হুম, তো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে হুম, এই পুরনো তৃণমূল কিছু হুম, নেতা এবং বিজেপির কিছু পকেটে, তো অ্যাকচুয়াল তো হুম, বিজেপির তো সে অর্থে কোনো সংগঠন ছিল না, যা কাজ সেটা হচ্ছে সংঘের হুম, লোকজন ভেতর থেকে করেছে, নিচুতলা থেকে করেছে, এবং যেটা বিজেপি কর্মীরা করেছে খুব কম হুম, দেখা যেত হুম, তাদের। সরকারের ভয়ে তারা মানে হুম, বিগত সরকারের হুম, নানা প্রশাসনের আ নানান রকম ভয়ে তারা সামনেই আসতো না। হুম। তো এখন দেখা যাচ্ছে সেই লোকগুলো মাথা হয়ে এই ছেলেপুলেগুলোকে দিয়ে তৎকাল বিজেপির লোকজনকে দিয়ে কাজ করাচ্ছে, এবং এইটা প্রচুর জায়গাতে একটা অস্থিরতার সৃষ্টি করছে। তো এই অস্থিরতা কোথাও গিয়ে কি বিজেপি নেতৃত্বর কাছে পৌঁছচ্ছে না, যে মানুষ পরিষেবা পাচ্ছে না, বন্ধ, কাউন্সিলররা নেই কোথাও, পঞ্চায়েতের সদস্যরা নেই। তো এইটাকে কি করে সম্ভব? কারণ সাধারণ মানুষের পক্ষে তো গিয়ে সরকারকে একদম সরাসরি গিয়ে নক করা তো সম্ভব নয়। কোথাও জল জমে আছে, কোথাও ড্রেন নেই, কোথাও দেখা যাচ্ছে ড্রেন পরিষ্কার হয়নি, জঙ্গল হয়ে আছে, হ্যাঁ? লাইট জ্বলছে না। এরকম প্রচুর সমস্যা বিভিন্ন জায়গাতে। আপনি অনেকগুলো কথা বললেন। আমি দরকার পড়লে মাঝখানে আবার ধরিয়ে দেবেন। একদম ১ম থেকে ভারতীয় জনতা পার্টি কিন্তু খালি শাসনে আসতে হবে সেই জন্যই কাজ করে না। এদের অনেকগুলো আয়াম আছে,
বিচার পরিবার আছে। আজ থেকে ৩০-৩৫ বছর ৪০ বছর আগে থেকে বিভিন্ন জায়গায় যেখানে শিক্ষা ছিল না সেখানে সরস্বতী শিশু বিদ্যা মন্দির করেছে। সেখান থেকে আস্তে, 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 আস্তে আমাদের যে মানুষ গড়ার কারখানা আছে সেখান থেকে আমাদের কিন্তু মানুষ তৈরি হয়েছে এবং বহু মানুষ তার জীবন দিয়েছে। একদম। সে কিন্তু সেই পার্টি চেঞ্জ করেনি কোনোদিনও। সে কিন্তু সেখানেই ছিল এবং সেখান থেকে বহু চেষ্টার পর এটা একদম বাস্তব যে আমাদের সংগঠনটা ঠিকঠাক ছিল না বলতে আমাদের সংগঠনের লোক আসতে চাইতো না, আসতো না ভয়ে, মারবে। আমি যখন রাস্তায় বেরোতাম আমার সাথে যারা আমাদের মনস্ক তারা দূর থেকে হাত হেলাতো। কেন কেউ যদি দেখে নেয় দূর থেকে তাহলে সে ভয় পেত। গাছের তলায় ২-৪টে লোককে নিয়ে বসে থাকতাম। এরকম তো ছিল। কিন্তু সংগঠন কিন্তু ভেতর থেকে শক্তিশালীই ছিল। হয়তো বুথে বসার লোক ছিল না। এই জিনিসগুলো ছিল। ঠিক আছে? এই রকমভাবে যেটা আজকে জিতে এসছে কোনো একটি লোকের ক্ষমতায় জেতেনি। প্রচুর মানুষের জীবন দেওয়া এবং কষ্ট করা, তাদের পরিবর্তন, তাদের কষ্টের দ্বারাই আজকে সরকারটা এসেছে। পোলারাইজেশন হয়েছে, পাক্কা পোলারাইজেশন, একদম হিন্দু পোলারাইজেশন। প্রচুর এই কার্তিক মহারাজের মতো প্রচুর মহারাজরা, সন্ন্যাসীরা, সাধুরাও চেষ্টা করেছে। সব কিছু মিলিয়ে এই জায়গাটায় এসেছে, জিতেছে। জেতার পরে আপনি বললেন এই ৪ তারিখের পরে যারা হয়েছে, আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে বিনা কাজে আমি পয়সা কামাবো, কাজ না করে আমাকে পয়সা কামাতে হবে। তো তাহলে উপায়টা কি? এই রাজনীতি। রাজনীতিটা হচ্ছে একটা ইনকামের জায়গা। আর সেখানেই আমাদের যেসব ছেলেরা, তাদের হয়তো কোনো একটা ব্লাড ডোনেশনে কেউ টাকা দিয়ে দিল, হুম, তাদের হয়তো অফিসে একটা কেউ এসি লাগিয়ে দিল, তাদের হয়তো কেউ বলল আমার এই জায়গাটা আছে, এই জায়গাটা আমি দিয়ে দিলাম, এখানে তোমরা অফিসটা বানিয়ে নাও এবং কাউকে গাড়ি দিয়ে দিল বাড়ি প্রধানত। দিয়ে দিল, ২ দিন ধরে খাওয়া দাওয়া করো। হুম, এই ধরনের জিনিস তো হচ্ছে। তবে এই ধরনের জিনিস আপনার টেকসই না এবং যারা করছে তারা ভুল করছে। তাদের মধ্যে থেকে যদি কিছু পুরনো লোক থাকে অবশ্যই খুব বেশি ভুল করছে এবং যারা নতুন এসে এই ফাঁদে পা দিচ্ছে তারাও ভুল করছে এবং যারা ওই সেদিনকে ৪ তারিখের পরে যারা এসেছে তারা হচ্ছে কি ইনকামের রাস্তাটা যাতে বন্ধ না হয়ে যায় সেই জন্য এই জায়গায় ঝাঁপিয়ে পড়েছে। তো এর থেকে কি পরিবর্তন আসবে? অবশ্যই পরিবর্তন আসবে। ভারতীয় জনতা পার্টি এমন একটা, আপনি তো জানেন, একটা সংগঠিত পার্টি, ডিসিপ্লিনড পার্টি, তাকে একটু সময় দিতে হবে। সে দুমদাম কাজ করে না। মোদিজি যেরকম সঙ্গে সঙ্গেই কিছু বলে না, একটু সময় নেয়, এদেরও একটু সময় লাগবে। আসলে শরীরটা বিরাট বড় তো, একটু হিলতে সময় লাগে। একদম। তো আমরা দেখব যে এই শরীরটা বড়, মাত্র ৩ মাসের কাছাকাছি, এখনো পুরো ৩ মাস হয়নি। মে মাসে ৪ তারিখে রেজাল্ট বেরিয়েছে, ১১ তারিখে সরকার গঠিত হয়েছে, ৯ তারিখে শপথ হয়েছে, ১১ মে সরকার গঠিত হয়েছে। তো সেই জায়গা থেকে এখনো পুরোপুরি আসতে হয়তো একটু সময় লাগবে। কোথাও একটা অস্থিরতা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে পৌরসভা বা পঞ্চায়েতে আ এই অবস্থাগুলো রয়েছে। তো বরুণবাবু আজকে আমাদের সঙ্গে সেই বিষয়টা শেয়ার করলেন। তা বরুণবাবুও আজকে আ বিজেপির একটা ভালো জায়গাতে রয়েছেন। তো আগামী দিনে আমরা আশা করব যে নতুন সরকার নতুনভাবে সাধারণ মানুষের পাশে থেকে তাদের যে আ একদিকে দল নয়, সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকার নয় যেটা বলেছেন সেইভাবেই এগিয়ে যাবে। ধন্যবাদ বরুণবাবু আপনাকে। ধন্যবাদ আপনাদেরও। সবাই ভালো থাকবেন। নমস্কার।